আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, হিসাব বিজ্ঞান প্রথম পত্রের ঢাকা বোর্ডে যে ৮ নম্বর প্রশ্নটা এসেছিল রেওয়া মিল, সেই প্রশ্নের সমাধান দেব আমি। পাশাপাশি আরও কয়েকটা প্রশ্নের সমাধান দেব। তোমাদের অবচয় অধ্যায় থেকে যে অঙ্কগুলো আসছে সেটাও সমাধান দেব। আজকে এই ক্লাসে আমি ৩টা প্রশ্নের সমাধান দেব। আমি দ্বিতীয় ক্লাসে আরও ৩-৪টা প্রশ্নের সমাধান দেব। তো দেখো এখানে কি বলা আছে, পদ্মা ট্রেডার্সে 2020 সালে 31 ডিসেম্বর তারিখে খতিয়ান ও উদ্বৃত্ত সমূহ নিম্নরূপ। তো মূলধন হিসাব ক্রেডিট, মূলধন হিসাব হবে ক্রেডিট। কলকবজা এটা যেহেতু সম্পদ, এটা ডেবিট হবে। নগদ ও ব্যাংক এটা ডেবিট। পণ্য ক্রয় ডেবিট। ভাড়া প্রাপ্তি হলো আয়, এটা ক্রেডিট হবে। শিক্ষানবিশ ভাতা এটা ব্যয়, এটা ডেবিট হবে। অগ্রিম বীমা সকল প্রকার খরচের অগ্রিম ডেবিট হয়, আর সকল প্রকার খরচের বকেয়া ক্রেডিট হয়। তাহলে অগ্রিম বীমা যেহেতু একটা খরচের অগ্রিম, তাহলে এটা ডেবিট হবে। প্রদেয় নোট এটা দায়, এটা ক্রেডিট। পণ্য বিক্রয় এটা আয়, এটা ক্রেডিট। ঋণের সুদ এটা ব্যয়, এটা ডেবিট হবে। আমানতের সুদ আর বিনিয়োগের সুদ একই জিনিস, এটা আয়, এটা ক্রেডিট হবে। বকেয়া বেতন, এই যে বেতন যেহেতু খরচ, এর আগে বকেয়া যোগ রয়েছে, তাহলে বকেয়া বেতন হলো দায়, এটা ক্রেডিট হবে। এরপরে বলা আছে প্রাপ্য হিসাব সম্পদ এটা ডেবিট হবে। প্রাপ্ত বাট্টা এটা আয়, এটা ক্রেডিট হবে। বিক্রয় পরিবহন এটা খরচ, এটা ডেবিট হবে। অনাদায়ী পাওনা সঞ্চিতি এটা ক্রেডিট হবে। ঠিক আছে, সকল প্রকার সঞ্চিতি ক্রেডিট হয়, শুধু পাওনাদার বাট্টা সঞ্চিতি এটা ডেবিট হবে। ক নম্বর প্রশ্ন বলছে চলতি সম্পদের পরিমাণ নির্ণয় করো। তো চলতি সম্পদ এখানে কি কি রয়েছে দেখো, প্রাপ্য হিসাব রয়েছে, তারপরে রয়েছে প্রাপ্য হিসাব রয়েছে, তারপরে রয়েছে হলো অগ্রিম বীমা রয়েছে, তারপরে হলো নগদ ও ব্যাংক জমা, এই তিনটাই রয়েছে। তাইলে আমরা চলতি সম্পদে আমরা কি কি পাইতেছি, নগদ ব্যাংক জমা 60,000 টাকা, অগ্রিম বীমা 8,000 টাকা, প্রাপ্য হিসাব 12,000 টাকা, ইন টোটাল যোগ করলে 80,000 টাকা হবে। এইটার চলতি সম্পদ 80,000 টাকা পেয়ে গেলাম। খ নম্বর প্রশ্ন বলেছে যে উপযুক্ত তথ্যের আলোকে একটি রেওয়া মিল প্রস্তুত করো। তো রেওয়া মিলে এখানে যেহেতু সমপনী মজুত পণ্য নাই, তাহলে সবগুলোই আসবে এখানে। আমরা এখানে সরাসরি এটার অ্যান্সার দেখাচ্ছি। ঠিক আছে, তো দেখো রেওয়া মিলে পদ্মা ট্রেডার্সের রেওয়া মিল লিখবো। 1 নম্বর মূলধন ক্রেডিটে দিয়ে দিব। 2 নম্বর কলকবজা ছিল, এটা ডেবিট। নগদ ও ব্যাংক জমা এটা ডেবিট। পণ্য ক্রয় এটা ডেবিট। ভাড়া প্রাপ্তি এটা ক্রেডিট। শিক্ষানবিশ ভাতা এটা ডেবিট। অগ্রিম বীমা ডেবিট। প্রদেয় নোট ক্রেডিট। পণ্য বিক্রয় ক্রেডিট। ঋণের সুদ ডেবিট। আমানতের সুদ ক্রেডিট। বকেয়া বেতন ক্রেডিট। প্রাপ্য হিসাব ডেবিট। প্রাপ্ত বাট্টা ক্রেডিট। বিক্রয় পরিবহন ডেবিট। অনাদায়ী পাওনা সঞ্চিতি ক্রেডিট। তাইলে দুই পাশের যোগফল একই হবে, এটাতে কোনো অনিশ্চিত হিসাব আসবে না। এখানে যোগফল হয়েছে 2,45,000 টাকা। ঠিক আছে, 2,45,000 টাকা। তাইলে এখানে কিন্তু অনিশ্চিত হিসাব আসে না। যাদের অনিশ্চিত হিসাব আসে তারা কোথাও না কোথাও ভুল করেছ। তো এটা দুই পাশের যোগফল আসবে 2,45,000 টাকা। ওকে, এইটা ছিল রেওয়া মিলের অ্যান্সার। এরপর গ নম্বর প্রশ্নটা কি বলেছে একটু দেখে নিই। উপযুক্ত রেওয়া মিল হতে আয় ও ব্যয়ের পার্থক্য দেখাও। তো হলে দেখো এখানে এই যে ভাড়া প্রাপ্তি এটা হলো আয়, তারপরে হলো আমানতের সুদ এটা আয়, তারপরে হলো পণ্য বিক্রয় এটাও আয়, এই তিনটায় আয় রয়েছে। তাইলে তিনটা আয় আমরা যোগ করে দেব। ভাড়াপ্রাপ্তি, পণ্য বিক্রয়, আমানতের সুদ আর প্রাপ্ত বাট্টা, এই 4টার ছিল, সরি। তাহলে 4টার যোগফল কত হবে? 1,42,000 টাকা। এরপর ব্যয়সমূহ দেখব। তো ব্যয়সমূহতে কী কী রয়েছে? পণ্য ক্রয় এটা ব্যয়, শিক্ষানবিশ ভাতা এটা ব্যয়, তারপরে হলো ঋণের সুদ এটা ব্যয়, তারপরে হলো বিক্রয় পরিবহন এটা ব্যয়, অনাদায়ী পাওনা সঞ্চিতি এটাও ব্যয়ের মধ্যে যাবে কিন্তু মাইনাস ফিগারে যাবে। ঠিক আছে, তাহলে এটাও দিতে হবে, এটা মাইনাসে দিতে হবে। তাহলে পণ্য ক্রয়, শিক্ষানবিশ ভাতা, ঋণের সুদ, বিক্রয় পরিবহন, অনাদায়ী পাওনা সঞ্চিতি এগুলো সব যাবে। এগুলো মাইনাস ফিগারে, অনাদায়ী পাওনা সঞ্চিতিতে মাইনাস ফিগারে আসবে। তাইলে এগুলো সব যোগ করলে কত হবে? 1,10,000 হওয়ার কথা। 1,00,000, আচ্ছা এখানে কত হবে? 12, 1,02, 1,10,000, হ্যাঁ 1,08,000 হবে। তাহলে 1,42,000 থেকে 1,08,000 বাদ দিলে 14,000 হবে পার্থক্য। ঠিক আছে, মোট আয় ছিল 1,42, মোট ব্যয় ছিল 1,08,000। তো এটা দুইটা পার্থক্য দিলে 34,000 টাকা হবে। ঠিক আছে, এটা ছিল রেওয়া মিলের অ্যান্সার। এরপরে যে প্রশ্নটা ছিল 9 নাম্বার, এই প্রশ্ন
আমার মনে হচ্ছে কেউ দেও নাই, যার কারণে আমিও অ্যান্সারটা দিতে যাচ্ছি না। আমি শুধু অ্যান্সার দিচ্ছি তোমরা যে প্রশ্নগুলো টাচ করেছো সেই প্রশ্নগুলো। তারপরে যদি কারোর কোনো প্রশ্নের অ্যান্সার দরকার হয় তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাই দেবে, আমি সেটার অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তো এরপরে আমরা 10 আর 11 দেবো। 10 আর 11 অনেকেই অ্যান্সার করেছো। 10 আর 11 ছিল, 10 নম্বর ছিল সরলরৈখিক পদ্ধতিতে অবচয়, আর 11 নম্বর ছিল ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অবচয়। তো 10 নম্বরটা কি বলছে দেখো, মুশফিক এন্টারপ্রাইজ 2019 সালে 1 জানুয়ারি তারিখে 2,10,000 টাকার একটি মেশিন ক্রয় করে মেশিনটির আয়ুষ্কাল ধরা হয় 5 বছর এবং আয়ুষ্কাল শেষে ভগ্নাবশেষ মূল্য হবে 10,000 টাকা। তাইলে প্রতিষ্ঠানটির হিসাব প্রতি বছর 31 ডিসেম্বর তারিখে শেষ করা হয়। সরলরৈখিক পদ্ধতিতে বার্ষিক অবচয়, তো বার্ষিক অবচয়ের সূত্র আমরা জানি মোট অর্জন মূল্য মাইনাস ভগ্নাবশেষ মূল্য ডিভাইডেড আয়ুষ্কাল। তাইলে এখানে দেখো মোট অর্জন মূল্য মাইনাস ভগ্নাবশেষ মূল্য ডিভাইডেড আয়ুষ্কাল। মোট অর্জন মূল্য ছিল 2,10,000, ভগ্নাবশেষ মূল্য ছিল 10,000। 2,10,000 থেকে 10,000 মাইনাস করলে 2 লাখ হবে, আর আয়ুষ্কাল ছিল 5 বছর, তাহলে 2 লাখকে 5 দিয়ে ভাগ করলে 40,000 হবে। তাহলে বার্ষিক অবচয়ের পরিমাণ কিন্তু 40,000। এটা কিন্তু ক নম্বর প্রশ্নের অ্যান্সার, এতটুকুই, ঠিক আছে। এরপরে খ নম্বর প্রশ্ন বলেছে যে উপযুক্ত তথ্যের আলোকে 19 এবং 20 সালে জাবেদা দেখাও, ব্যাখ্যার প্রয়োজন নাই। তাহলে 19 সালে মেশিন ক্রয় করা হয়েছিল, মেশিন ক্রয়ের আগে জাবেদাটা দিব, মেশিন হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট, 2,10,000 টাকা। তারপরে 19 সালে অবচয় করা হলো, সেটা অবচয় জাবেদা দেবো। আমরা জানি অবচয়ের দুইটা জাবেদা থাকে, একটা অবচয় হিসাব ডেবিট পুঞ্জীভূত অবচয় হিসাব ক্রেডিট, আর একটা হলো আয় সারাংশ ডেবিট অবচয় হিসাব ক্রেডিট। তাইলে এখানে 40,000 করে দিব, ওকে। তারপরে 2020 সালে কিন্তু আর মেশিন ক্রয় করা হয়নি, শুধু অবচয় জাবেদা দিতে হবে। তাইলে এখানেও দুইটা জাবেদা দেবো, যেহেতু সরলরৈখিক পদ্ধতিতে অবচয় বলছে, তাহলে 40,000 করেই হবে। অবচয় হিসাব ডেবিট পুঞ্জীভূত অবচয় ক্রেডিট, আর একটা হলো আয় সারাংশ ডেবিট অবচয় হিসাব ক্রেডিট, 40,000 টাকা। তো এটা ছিল খ নাম্বার অ্যান্সার। এরপর গ নাম্বার প্রশ্নটা কি বলেছে সেটা একটু দেখি। 19 এবং 20 সালে অবচয় হিসাব ও মেশিন হিসাব প্রস্তুত করো। তাইলে প্রথমে অবচয় বলছে, তাইলে অবচয় হিসাবে আগে প্রস্তুত করব। তাহলে 19 সালে অবচয় ছিল ডেবিট, অবচয় হিসাব ডেবিট, পুঞ্জীভূত অবচয় হিসাব ক্রেডিট ছিল। তাইলে এখানে ডেবিট করে টাকা বসাবো, এখানে লিখবো পুঞ্জীভূত অবচয় হিসাব, ওকে। এইটা গেল প্রথম। আর দ্বিতীয় জাবেদা ছিল আয় সারাংশ ডেবিট অবচয় ক্রেডিট। তাহলে ক্রেডিট অবচয় যেহেতু ক্রেডিট ছিল, তাহলে ক্রেডিট করে টাকা বসাবো, এখানে বিবরণী করে লিখবো আয় সারাংশ হিসাব ডেবিট। তাইলে দেখো জের প্রথমটা ছিল ডেবিট, জের ছিল 40,000, পরে আবার ক্রেডিট থেকে আসছে 40,000, তাহলে 40,000 থেকে 40,000 বিয়োগ হলে এটা 0 হয়ে গেছে। এরপরে 20 সালেরটাও ঠিক একই মেথড, একই ফর্মুলা ইউজ করছে, এটা তো 0 চলে আসছে, ঠিক আছে। এই গেল অবচয়। এরপরে 19 সালে মেশিন হিসাব, তাহলে 1 জানুয়ারিতে মেশিন ক্রয় করছি, মেশিন হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট ছিল, তাই না। এখানে জানুয়ারি 1 তারিখ দিতে হবে 19-এ, তাহলে টাকা লিখবো ডেবিট করে, আর বিবরণে লিখবো ব্যাংক হিসাব বা নগদান হিসাব, যে যেটা দিছো সেটাই হবে, সমস্যা নাই। তাহলে এটা জের হবে 2,10,000। কিন্তু 20 সালে আর মেশিন ক্রয় করা হয় নাই। 20 সালে যে ওই 19 সালে মেশিনটা ব্যালেন্স বিডি দিয়ে 31 ডিসেম্বরে ব্যালেন্স বিডি দিয়ে এটা লাস্ট জেরের ঘরে নামাই দিব, ঠিক আছে। শুধু জেরের ঘরে নামাই দিব, 2,10,000 টাকা হবে, এটা 2,10,000 হবে, ওকে। এখানে একটা শূন্য মিসিং হয়েছে, 2,10,000, ঠিক আছে। এটা ছিল 10 নম্বর প্রশ্নের অ্যান্সার। এরপরে আমরা 11 নম্বর প্রশ্নের অ্যান্সারটা দিব। তো 11 নম্বর প্রশ্ন কি বলা আছে দেখো, সানলাইট ইঞ্জিনিয়ারিং 2015 সালে 1 জানুয়ারি তারিখে 4 লাখ টাকা মূল্যের একটি মেশিন ক্রয় করে মেশিনটি সংস্থাপন ব্যয় হয়েছিল 40,000 টাকা, ওকে। মেশিনটি কার্যকর আয়ুষ্কাল 5 বছর ধরা হয় এবং 5 বছর পর ভগ্নাবশেষ মূল্য পাওয়া যেতে পারে 30,000 টাকা। বার্ষিক 20% হারে ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অবচয় ধার্য করতে হয়েছে। তাহলে অবচয়ের হার কিন্তু বলেই দেওয়া আছে, আর কষ্ট করে তোমাদের অবচয়ের হার বের করতে হবে না। প্রতি বছর 31 ডিসেম্বর তারিখে কোম্পানির হিসাব ধরা হয়। দেখো এখানে ক্রমহ্রাসমান জের পদ্ধতি রয়েছে, আর ক নম্বর প্রশ্ন বলছে মেশিনটির অবচয়যোগ্য মূল্য নির্ণয় করো। অনেকে এই ক্রমহ্রাসমান জের পদ্ধতি দেখে মানে খুশিতে ঠেলায় এই যে শুধু মেশিনের মোট অর্জন মূল্যটাকে অবচয়যোগ্য মূল্য দিয়ে দিছো, কিন্তু ভাইয়া মেশিনের মোট অর্জন মূল্যটাই অবচয়যোগ্য মূল্য নয়। মেশিনের মোট অর্জন মূল্য থেকে ভগ্নাবশেষ মূল্যটা বাদ দিলেই অবচয়যোগ্য মূল্য হয়। অর্থাৎ অবচয়যোগ্য মূল্য হলো যে অংশটুকু একবারে ভ্যানিশ হয়ে যাবে, অবচয় হিসেবে দেখানো যাবে। এই 30,000 টাকা কিন্তু অবচয় হিসেবে আর দেখানো যাচ্ছে না, কারণ মেশিনটা অকেজ হওয়ার পরে 30,000 টাকা বিক্রয় করতে পারতেছি, তাহলে এটা কিন্তু এই টাকাটা রয়ে গেছে, এটা অবচয় না, ঠিক আছে। এটা ক্রমহ্রাসমান জের পদ্ধতি বলুক আর সরলরৈখিক পদ্ধতিতে বলুক, যে পদ্ধতি বলুক, অবচয়যোগ্য মূল্য বললে অর্জন মূল্য থেকে ভগ্নাবশেষ মূল্য মাইনাস করতে হয়। তাহলে অর্জন মূল্য কত ছিল, এখানে 4 লাখ আর 40,000 যোগ করলে কত হবে, 4,40,000, এখান থেকে 30,000 বাদ দিতে হবে, তাহলে এটা হবে 4,10,000। তো এটা লিখবো মোট অর্জন মূল্য, ক্রয় মূল্য যোগ সংস্থাপন ব্যয়, দুইটা যোগ করলে 4,40,000 হয়। এখান থেকে অবচয়যোগ্য মূল্য বের করব, মোট অর্জন মূল্য মাইনাস ভগ্নাবশেষ মূল্য, তাহলে 4,10,000 হবে। এটার অ্যান্সার হবে 4,10,000। যারা 4,40,000 দিয়েছো তারা ছোট্ট একটা ভুল করেছো, এখান থেকে 2 মার্ক এই আশা বাদ দিয়ে দাও, ঠিক আছে। এরপরে
প্রথম 4 বছরে অবচয় সারণী তৈরি করতে বলছে। তো অবচয় সারণী তৈরি করতে বলছে। অবচয় সারণী তৈরি করার জন্য আমরা অবশ্যই এই ঘরটা ইউজ করব। বছর, প্রারম্ভিক মূল্য, অবচয়ের হার, অবচয়, পুঞ্জীভূত অবচয়, সমাপনী মূল্য। ঠিক আছে, এই ঘরটা ইউজ করব। অনেকেই পুঞ্জীভূত অবচয়টা মিসিং করেছে, কিন্তু অবচয় সারণী বললে পুঞ্জীভূত অবচয়টা দেওয়া দরকার। ঠিক আছে, তবে যারা দেও নাই তাদের এর জন্য মার্ক কাটবে না, হয়তো বা এক কাটলেও কাটতে পারে। কিছু টিচার আছে তো তারা একটু একটু ইয়া থাকে, তবে এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নাই। ঠিক আছে, তাহলে আমরা একটু অবশ্যই সারণীটা দেখব 2015 সালে। এখন আবার বলতে পারো যে ভাইয়া যে এখানে 4,40,000 টাকারে আমি কেন অবচয় দিলাম। ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অর্জন মূল্য থেকেই অবচয় শুরু করতে হয়। শেষে গিয়ে যখন একদম আমাদের আয়েশকাল শেষ হয়ে যাবে, তখন আমাদের ওই 30,000 টাকা ব্যালেন্স দেখাইতে হবে। সমাপনী মূল্য 30,000 টাকাই দেখাইতে হবে। ঠিক আছে, দেখায় বাকি টাকাটা অবচয় হিসাবে দেখাইতে হবে। এইটা ক্রমহ্রাসমান জের পদ্ধতির নিয়ম। তাইলে 4,40,000 টাকার 20% অবচয়ের হার ছিল, অবচয়ের হার 20%, প্রত্যেকটা ঘরে বসাই দিব। এরপরে 4,40,000 টাকার 20% করব, 88,000 টাকা হবে প্রথম বছরের অবচয়। পুঞ্জীভূত অবচয় 88,000 টাকা। এখন কাজ হলো 4,40,000 থেকে 88,000 মাইনাস করলে 3,52,000 টাকা হয়। ঠিক আছে, এই 3,52,000 টাকা হলো সমাপনী মূল্য, আগের বছরের সমাপনী মূল্য, পরের বছরের প্রারম্ভিক মূল্য। তাহলে 3,52,000 টাকা 2016 সালে হলো। 2016 সালে 3,52,000 টাকা 20% হবে 70,400 টাকা। 70,400 টাকা। তাইলে 70,400 টাকা। এইবার 3 লাখ, এই যে 88,000-এর সাথে 70,400 যোগ করতে হবে, করলে 1,58,000 হবে। এইবার আমাদের কাজ হলো 3,52,000 থেকে 70,400 মাইনাস করলে 2,81,600 টাকা হয়। এটি সমাপনী মূল্য। আগের বছরের সমাপনী মূল্য, পরের বছরে প্রারম্ভিক মূল্য। তাইলে 2017 সালে 2,81,600 টাকা হবে। এইটার 20% করলে 56,320 টাকা হয়। ঠিক আছে, এখন এই 81,000, এই যে 1,58,400 সাথে 56,320 যোগ করবো, 2,14,720 টাকা হবে। ঠিক আছে, এখন আমাদের কাজ হলো 2,81,600 থেকে এই 56,320 মাইনাস করব, করলে 2,25,280 টাকা হবে। তো এইবার 2,25,280 টাকা 2018 সালে প্রারম্ভিক মূল্য। ওকে, তাইলে এর 20% করবো, 45,056 টাকা হবে। এখন 2,25,280 থেকে 45,056 টাকা মাইনাস করলে 1,80,224 হয়। আর এখানে এই যে 2,14,720 টাকার সাথে 45,056 টাকা যোগ করলে 2,59,776 টাকা আসে। ঠিক আছে, এই ছিল অবচয় সারণী। আরেকটা জিনিস আমি তোমাদেরকে বলে দিই যে মেথড ঠিক রয়েছে, এখানে ক্যালকুলেশন আমার ভুলও হতে পারে। আমি তাড়াহুড়া করে অ্যান্সার লিখছি, তো ক্যালকুলেশনটা ভুল হলেও হতে পারে। তোমরা একটু ভালো করে ক্যালকুলেশন করবা, মেথড ঠিক রয়েছে। ঠিক আছে, ক্যালকুলেশন করে যদি কোথাও কনফিউশন থাকে তাহলে কমেন্টে আমি জানাই দিও, আমি একটু রিভিউ করে দিব নি। আর তোমরা তোমাদের ক্যালকুলেশনটা ঠিক করে নিলেই হবে। এই মেথড এটাই। ঠিক আছে, আচ্ছা, এরপরে গ নম্বরে বলেছে প্রথম 4 বছরে পুঞ্জীভূত অবচয় হিসাব তৈরি করো। তো পুঞ্জীভূত অবচয় হিসাব তৈরি করতে বলছে, একটাই হিসাব তৈরি করতে বলছে পুঞ্জীভূত অবচয়। আমরা জানি প্রত্যেক বছরে অবচয়ের দুইটা করে যাবেতা থাকে, একটা অবচয় হিসাব ডেবিট, পুঞ্জীভূত অবচয় হিসাব ক্রেডিট, আর একটা আয় সারাংশ ডেবিট, অবচয় হিসাব ক্রেডিট। তাইলে পুঞ্জীভূত অবচয় কিন্তু প্রতি বছরে একটাই পায়, তাইলে পুঞ্জীভূত অবচয় ক্রেডিট হয়, তাই না? তাইলেও প্রথম বছরে এখানে বিবরণী ঘরে দিব অবচয় হিসাব, আর তারিখ দিব 2015 সালে ডিসেম্বর 31 তারিখ। এখানে 88,000 টাকা ক্রেডিট হবে, তাহলে এটা জেরো ক্রেডিট 88,000 টাকা হবে। এরপর 2016 সালে ওই একই মেথডে আসবে, অবচয় হিসাবে দেবো। এখানে 2016 সালে অবচয় কত হয়েছে, এই যে 70,400 টাকা, এখানে 70,400 টাকা লিখবো। 88,000-এর সাথে 70,400 যোগ করলে 2,81,000, না, এখানে 2,81,000, 88,000-এর সাথে 70,400 যোগ করলে 1,58,400 হবে। এখানে 1,58,400 হবে, 1,58,400। ঠিক আছে, এটা হবে যে এরপরে 2017 সালে ডিসেম্বর 31 তারিখে এখানে অবচয় হিসেব দিয়ে এখানে টাকা দেবো 56,000, কত আসে 320। এটার সাথে জের আসবে 2,14,720, এখানে 2,14,720, এখানে আসবে 2,14,720 টাকা। ঠিক আছে, এটা আসবে 2,14,720 টাকা পুঞ্জীভূত অবচয়। এরপরে দেখো, তারপরে 2018 সালে ডিসেম্বর 31-এর এইটা দেবো 45,056 টাকা। 45,056 টাকা এটার সাথে যোগ করলে কত হবে, 2,59,776 টাকা। এখানে 2,59,776 টাকা হবে। আমার
2,59,776 টাকা হবে। ওকে, এই ছিল পঞ্জীভূত অবচয়ের হিসাব, গ নম্বরের হিসাব। তো অবচয় থেকে যে দুটো অঙ্ক এসেছিল খুবই সহজ কিন্তু অঙ্ক এসেছিল, এবং রেওয়ামিল থেকে প্রথম অঙ্কটাও অনেক সহজ ছিল, দ্বিতীয় অঙ্কটা একটু তোমরা, এটাও সহজ কিন্তু একটু তোমাদের কাছে ডিফিকাল্ট মনে হয়েছে, এই জন্যই তোমরা এরকম করতে পারো না। যাই হোক, এই তিনটার অ্যান্সার তোমরা যারা যারা দিয়েছো তারা অবশ্যই মিলাই দেবা, আর কারোর কোথাও কোনো ভুল হলে সেটাও জানাই দেবা, আর কে কত পাইছো হুবাহু যদি মিলে যায় সেটাও জানাই দেবা। তোমাদের সবার উত্তরোত্তর ভবিষ্যৎ কামনা করছি। আর দ্বিতীয় পত্রের রেজাল্ট অ্যান্সারটাও আমি আজকেই দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।